একই সাথে মতামত দেওয়ার সুযোগ ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এইবার এদেশের জনগণ সেই বিতর্ক শোনার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। দলগুলো সেভাবে এখনো পর্যন্ত প্রতিক্রিয়া জানায়নি। প্রত্যেকটা ইস্যু, প্রত্যেকটা বিষয় ধরে ধরে প্রত্যেকটা বরাদ্দ খাত ভিত্তিক যে আলোচনা, সমালোচনা, বিশ্লেষণ, সেইটা জাতি শুনতে পারেনি। আজকে আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা আমাদের দলের যে বক্তব্য সেটি গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে উপস্থাপন করতে যাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইরা, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে ঘোষিত আসন্ন বাজেট 2025-26 অর্থবছরে যে বাজেট এই সরকার ঘোষণা করেছে, সেই বাজেটের মধ্যে আওয়ামী সরকারের যে বাজেট, সেই বাজেটেরই ছাপ পরিলক্ষিত হয়েছে। বরাবরের মতো এবারও 2,26,000 কোটি টাকা ঘাটতি বাজেট, যা ব্যাংক ঋণ ও বৈদেশিক অনুদান থেকে পূরণ করা হবে। অর্থাৎ এবারের বাজেটেও বিদেশ নির্ভরতা কমানো যায়নি। চলতি অর্থবছরে এনবিআর থেকে 4,99,00,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য থাকলেও তা পূরণ হয়নি। আসন্ন বাজেটেও সেই একই ধরনের লক্ষ্যমাত্রা পূরণের প্রস্তাবনা দেওয়া হয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক অস্থিরতা, নির্বাচন নিয়ে টানাপোড়েন, দলগুলোর সাথে সরকারের দূরত্বের কারণে লক্ষ্যমাত্রা পূরণ করা আরও বেশি কঠিন হয়ে দাঁড়াবে। অর্থাৎ চলতি বাজেটের লক্ষ্যমাত্রা যেমনিভাবে পূরণ করা সম্ভবপর হয়নি, রাজস্ব আয়ের মাধ্যমে সরকার যে লক্ষ্যমাত্রা পূরণ করতে চেয়েছিল, ঠিক একইভাবে এইবারও সরকার যে লক্ষ্যমাত্রা পূরণ করতে চায় সেটি সম্ভবপর হবে না বলে মনে করে গণ অধিকার পরিষদ। এবারের বাজেটে সুদ ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে 1,22,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের তুলনায় 500 কোটি টাকা বেশি। অর্থাৎ দেশি ও বিদেশি ঋণের বোঝা বাড়ার সম্ভাবনা থেকেই সুদ ব্যয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে। ইতিমধ্যে 29,410 কোটি টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে ঋণ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আসন্ন বাজেটের জন্য আবারও নতুন করে টাকা ছাপানোর ফলে মূল্যস্ফীতি আরও বেশি বেড়ে যাবে। এতে বাংলাদেশের সাধারণ জনগণ আরও বেশি ভোগান্তিতে পড়বে, নিত্যপণ্যের দাম বাড়বে। আসন্ন বাজেটে গড় মূল্যস্ফীতি 6.5% মধ্যে ধরে রাখার লক্ষ্য ঠিক করা হয়েছে, যেটা এই মুহূর্তে এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাস্তবায়ন করা খুবই কঠিন। বর্তমানে
গড় মূল্যস্ফীতি প্রায় 10% কাছাকাছি। সেখানে সরকার আসন্ন বাজেটে 6.5% মধ্যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে, যেটি বাস্তবসম্মত নয় বলে আমরা মনে করি। গণঅভ্যুত্থান পরবর্তী সরকার কর্মসংস্থান নিয়ে বিশদ পরিকল্পনা প্রকাশ করবে বলে আমরা মনে করেছিলাম, কারণ চাকরিতে কোটা সংস্কার বা বৈষম্য দূরীকরণের আন্দোলন থেকেই গণঅভ্যুত্থান রচিত হয়। কিন্তু সেই হাজারো বেকার চাকরি প্রত্যাশী 27 লাখ শিক্ষিত বেকারের জন্য আলাদা কোনো ঘোষণা এই বাজেটে পরিলক্ষিত হয়নি। মানুষের আয় ও ব্যয়ের মধ্যে যে তারতম্য, সেটি কমানোর জন্য বেকারত্ব এবং দারিদ্র্য দূরীকরণ নিয়ে এই বাজেটে জনগণের প্রত্যাশা সরকার পূরণ করতে পারেনি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সন্তুষ্টি করতেই তাদের বেতন ভাতা বাড়ানোর কথা বলা হয়েছে, কিন্তু এতে ধনী গরিবের মধ্যে বৈষম্য এবং মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে। সমাজ ও রাষ্ট্রে সাম্য প্রতিষ্ঠায় সরকারের চিন্তা এই বাজেটে প্রতিফলিত হয়নি। আমরা আওয়ামী লীগের আমলের বাজেটগুলোকে আমরা দেখেছি, সেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সন্তুষ্টি করার জন্য তাদের বেতন ভাতা সবসময় বাড়ানো হয়েছে। এই বাজেটেও একই ধরনের চিন্তা আমরা লক্ষ্য করেছি, যেখানে বাজেটে শিক্ষা ও চিকিৎসা খাতে বরাদ্দ বাড়ানোর কথা ছিল। স্বাস্থ্য খাতে সংস্কার কমিশনের প্রস্তাবনা অনুযায়ী বাজেটের 15% রাখার প্রস্তাবনা ছিল, কিন্তু আসন্ন বাজেটে সেটি করা হয়েছে 5.3%, কিঞ্চিত বাড়ানো হয়েছে। শিক্ষার 2 মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের জন্য 95,500 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট বাজেটের 12.1% মতো। কিন্তু শিক্ষাবিদদের মতে শিক্ষা খাতে বাজেটের ন্যূনতম 20% বরাদ্দ রাখা জরুরি। যেহেতু এই সংস্কার কমিশনগুলো শিক্ষা খাত নিয়ে 20%, চিকিৎসা খাত নিয়ে বাজেটের 15%-এর প্রস্তাবনা এসেছে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার যারা রাষ্ট্র সংস্কারের কথা বলছে, তারাই যদি সেই প্রস্তাবনা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, তাহলে আগামীতে যে সরকার আসবে সেই সরকারের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই পথ প্রদর্শক হতে পারে না, কারণ তারা সেই শুরুটা এই বাজেটের মাধ্যমে, বিশেষ করে শিক্ষা এবং চিকিৎসা খাতের যে সংস্কার, সেখানে বাজেট বাড়ানো, এই 2 খাতকে এগিয়ে নিয়ে যাওয়া, সেক্ষেত্রে সরকারের যে চিন্তা, সেই চিন্তার সাথে বাজেটে যে বরাদ্দ, সেটির সাংঘর্ষিকতা আমরা পরিলক্ষ্য করছি। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ সংবিধান পরিপন্থী এবং একই সাথে বৈষম্যমূলক। এছাড়া অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট কেনাকাটায় এবং ভবন নির্মাণে কালো টাকা সাদা করার সুযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য না।
আপনারা জানেন যে দুদক সংস্কার কমিশন গঠিত হয়েছে, সেখানে যে প্রস্তাবনা দেয়া হয়েছে সেই প্রস্তাবনার সাথে কালো টাকা সাদা করা সরকারের বাজেটে এই প্রস্তাবনা অত্যন্ত সাংঘর্ষিক। আমরা সরকারের এই চিন্তার তীব্র নিন্দা এবং একই সাথে প্রতিবাদ জানাই। আওয়ামী লীগের আমলে যেমনিভাবে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছিল, ওই দুর্বৃত্তদের পৃষ্ঠপোষকতা করার জন্য ঠিক একইভাবে এই সরকারের আমলেও কালো টাকা সাদা করার সুযোগ সেই দুর্বৃত্তায়নের মানসিকতা বলে আমরা মনে করি। প্রিয় সাংবাদিক ভাইরা, এই বাজেটে শ্রমিক কল্যাণ তহবিলে 10% কর আরোপ করা হয়েছে, যেটি অত্যন্ত অযৌক্তিক এবং নিন্দাজনক। যেখানে শ্রমিকদের কল্যাণে আরও বেশি কার্যকর পদক্ষেপ নেওয়া সরকারের জন্য দরকার ছিল, সেখানে শ্রমিক কল্যাণ তহবিলের উপরে 10% কর শ্রমিকদের পেটে লাথি মারার শামিল বলে আমরা মনে করি। পূর্বে যেখানে এই তহবিল থেকে শ্রমিকরা 1 লাখ টাকা পেতেন, এখন এই কর আরোপ করার জন্য 10,000 টাকা কেটে নেওয়া হবে, সেক্ষেত্রে তারা পাবে 90,000 টাকা। বাজেটে জুলাই বিপ্লব এবং যারা আহত যোদ্ধা, যাদের রক্ত, যাদের ত্যাগের কারণেই এই অভ্যুত্থানের সরকার, তাদের জন্য 405 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এক্ষেত্রে আমরা সরকারকে ধন্যবাদ জানাই। তবে বিগত 10 মাসেও আমাদের আহত যোদ্ধা, তাদের পুনর্বাসন, তাদের চিকিৎসা এবং তাদের দেখভালে সরকারের কাছ থেকে আমাদের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার শিখিয়ে আনাও পূরণ হয়নি। সুতরাং এই যে বরাদ্দ 405 কোটি টাকা, এইটার যথাযথ ব্যবহার হবে কি না সেটি নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। আমরা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে অত্যন্ত হতাশ। আমাদের দলের যে সকল সহযোদ্ধারা আহত হয়েছিল, তাদের অনেকে এখনো পর্যন্ত সুচিকিৎসা পায়নি। আমাদের একজন সহযোদ্ধা গত 3-4 দিন আগে ছাত্র অধিকার পরিষদের নেতা অলিউল, তাকে থাইল্যান্ডে পাঠানো হয়েছে, কিন্তু তার হাতেই 200 স্প্লিন্টারের গুলি লেগেছিল, তার হাতটা অবশ হয়ে গেছে, হাত সে নাড়াইতে পারে না। আপনি এই অবস্থায় বিদেশে নিয়ে গিয়ে কি চিকিৎসা দিবেন? বরং আমাদের এই যোদ্ধাদের আগেই চিকিৎসা দেওয়া দরকার ছিল। তবে সরকার যে বরাদ্দ রেখেছে, আমরা এর যথাযথ প্রয়োগ করা, ব্যবহার করার আহ্বান জানাই, যাতে করে কোনোভাবে এইখান থেকে তহবিল তছরূপের ঘটনা না ঘটে। আমরা দেখেছি যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন তারা যে অনুদান পেয়েছিল, সেটার যথাযথ প্রয়োগ হয়েছে কিনা সেটি নিয়ে কিন্তু মানুষের মনে সন্দেহ আছে। প্রিয় সাংবাদিক ভাইরা, নতুন উদ্যোক্তা সৃষ্টিতে